হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে এক্সচেঞ্জ রেট শুরু করেছিলাম এবং অনেকটা অংশ পড়েওছি। আমরা সেখানে দেখেছি যে এক্সচেঞ্জ রেট সিস্টেম হচ্ছে দু রকমের হয়। একটা প্রধানত দু রকমের হয়, একটা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম আর একটা হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। এবার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম হচ্ছে গিয়ে আবার তিন রকমের হয়। একটা হচ্ছে ফ্রি ফ্লোট, দু নাম্বার ম্যানেজ ফ্লোট, আর একটা হচ্ছে ডার্টি ফ্লোট। আচ্ছা, কিন্তু মেইন আমাদের মনে রাখার বিষয় খুব বেশি ইম্পর্টেন্টভাবে একটা হচ্ছে ফিক্সড রেট, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। এবার সাধারণত একটা কথা উঠে আসে যে যেগুলো লো ইকোনমির দেশ তাদের ক্ষেত্রে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট বেশি ভালো হবে নাকি ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম ভালো হবে। যেহেতু লো ইনকাম এসব কান্ট্রি, এদের ক্ষেত্রে কিন্তু জিডিপি বাড়ার হারটা কম হয়, আর যেগুলো হাই ইনকাম কান্ট্রি যেগুলো আছে এদের জিডিপি বৃদ্ধি পাওয়ার রেট কিন্তু অনেকটাই বেশি থাকে ওই লো ইনকাম কান্ট্রির তুলনায়। তার মানে যদি জিডিপির এভাবে মানে বৃদ্ধির হার অনেকটাই বেশি পার্থক্য থেকে যায়, তাহলে স্বাভাবিকভাবে ডলারের দাম খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, আর ওই লো ইনকাম কান্ট্রির হচ্ছে কি কারেন্সির দাম খুব মানে অনেকটাই কম থাকবে। তো এই ক্ষেত্রে যদি ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম হয়, তবে লো ইনকাম কান্ট্রির ক্ষেত্রে বারবার কিন্তু হচ্ছে কি যে ইম্পোর্টের পরিমাণে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণ কারেন্সি ও প্রচুর পরিমাণ হচ্ছে কি মুদ্রা বিদেশি উন্নত দেশের হাতে চলে যাবে। তার মানে ফ্লেক্সিবল মানে এক্সচেঞ্জ রেট সিস্টেম যেগুলো অনুন্নত দেশ আছে, লো ইনকাম কান্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক নয়। ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে কী হবে, যদি ফিক্সড করে দেওয়া হয় গভর্নমেন্ট, তখন কি হবে যে ডলারের দাম বাড়ুক চায় না বাড়ুক, তখন কিন্তু যে আগের যে দাম আছে, ডলারের দাম আছে, সেই দামেই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট ওই দেশের সঙ্গে কিন্তু বিদেশের সঙ্গে মানে সমন্বয় থাকবে। তার মানে ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম লো ইনকাম কান্ট্রির জন্য বেটার অপশান। এটা গেল এক নাম্বার আজকের পড়ার মধ্যে। আচ্ছা, এক্সচেঞ্জ রেট সম্পর্কিত আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টে মাথায় রাখতে হবে, সেটা ডিপ্রেসিয়েশন আর হচ্ছে ডিভ্যালুয়েশন। এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা। আগের ক্লাসে আমরা এক্সচেঞ্জ রেট কী জিনিস পড়েছি, এক্সচেঞ্জ রেটের হচ্ছে কি এক্সচেঞ্জ রেট সিস্টেম কত রকমের হয় সেটা পড়েছি। আজকে আমরা এক্সচেঞ্জ রেট সিস্টেমের হচ্ছে অ্যাপ্লিকেশন পড়ছি। তো প্রথমেই আমরা পড়লাম লো ইনকাম কান্ট্রি আছে তাদেরকে, যেসব লো ইনকাম কান্ট্রি আছে তাদের ক্ষেত্রে কোন এক্সচেঞ্জ রেট সিস্টেমটা বেশি সুইটেবল হয়। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনটা হচ্ছে মানে জাস্ট টার্ম বোঝা, পার্থক্য বোঝা। আমি বলবো না এটা অ্যাপ্লিকেশন। ডিপ্রেসিয়েশন কী জিনিস আর ডিভ্যালুয়েশন কী জিনিস। আচ্ছা, ডিপ্রেসিয়েশন হচ্ছে অটোমেটিকভাবে হচ্ছে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়। মনে করো মার্কেটে 100টা ডলার আছে, এবার মার্কেটে 10,000 রুপি আছে। এবার অন্যান্য মানে চায়না গভর্নমেন্টও যখন হচ্ছে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করবে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যখন এক্সপোর্ট ইম্পোর্ট করবে, তখন কি ডলারের মাধ্যমে এক্সচেঞ্জ করবে। এবার বিভিন্ন দেশরা এক্সচেঞ্জ করতে গিয়ে দেখা গেল ডলারের পরিমাণটা মার্কেটে কম হয়ে গেছে। এবার তুমি কি করবে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট করবে তখন কি তো ডলারের দরকার করবে। এবার মার্কেটে তো ওই পরিমাণ ডলার নেই, বাকিরা সবাই তো রিজার্ভ করে ফেলছে। তখন কি হয় যে মার্কেটে একটা ডলারের ক্রাইসিস তৈরি হয়। ইউএস গভর্নমেন্ট চাইলেই কিন্তু মার্কেটের ডলার হচ্ছে কি মানে কি সাপ্লাই দিতে পারে, তাহলে কি ডলারের দাম কিন্তু আপেক্ষিকভাবে কম হয়ে যাবে। ডলার তখন ওই সময়টা কিন্তু যে ইউএস গভর্নমেন্ট সহজেই ডলার সাপ্লাই দেবে না, ওদের রিজার্ভ ব্যাংকের মাধ্যমে যদি সাপ্লাই দেয় তাহলে ডলার দাম কমবে। তার মানে কি ওই পার্টিকুলার ক্রাইসিসের সময় ডলারের দাম কিন্তু ইউএস গভর্নমেন্ট মানে কি যে মানে ডলার কিন্তু সাপ্লাই না দিয়ে কী করবে, ডলারের দাম বৃদ্ধি হয়ে যাবে অটোমেটিকভাবে। তখন কি হবে যে $1 সমান সমান 100 রুপির জায়গাতে $1 সমান সমান 120 রুপিতে হচ্ছে কি আমাদেরকে কিনতে হচ্ছে, মানে ডলারটাকে কিনতে হবে। তার মানে কি এক্সচেঞ্জ রেট কিন্তু ডলারের দাম কিন্তু বেড়ে গেল, রুপির দাম কিন্তু আপেক্ষিকভাবে কমে গেল। তার মানে গভর্নমেন্টের কিন্তু হস্তক্ষেপ ছাড়াই ডলারের ডিমান্ড আর সাপ্লাইয়ের কারণে অটোমেটিকভাবে ডলারের দাম মানে কি বাড়তে পারে বা কমতে পারে, এই রকমভাবে হয়। তার মানে অটোমেটিকভাবে কোনো কিছু না করেই ইউএস গভর্নমেন্টের কাছে বা ইউএসএর কাছে বিরাট জিডিপির মানে আগের তুলনায় জিডিপির মানের পরিমাণ বেড়ে গেল।
এবার আসি আমরা ডিভ্যালুয়েশন। একটু আগে যেটা বললাম আমরা ডিপ্রেসিয়েশন পড়লাম আমরা, এবার আমরা পড়বো ডিভ্যালুয়েশন। গভর্নমেন্ট যখন নিজের থেকেই হচ্ছে কি মানে রুপির দাম কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়, বা গভর্নমেন্ট নিজের থেকেই দেখা গেল ডলারের দাম বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। ফর এক্সাম্পল 1991 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ডলার মানে রুপির দাম কমিয়ে দেয়, 18 থেকে 19% কিন্তু কমিয়ে দেয়। তার মানে $1 যেখানে 100 রুপি, সেখানে $1 তখন 119 রুপি, 18-19 রুপি। তার মানে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন ইম্পোর্ট করবে বেশি পরিমাণ রুপি মানে বিদেশকে দিতে হবে সেই হিসেবে। তার মানে $1 ধরা হচ্ছে কি যে চালের দাম আছে $1 পার কেজিতে। এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন হচ্ছে কি যে চালের শর্টেজ হচ্ছে, তখন কি করবে যে ইউএসের কাছ থেকে ধরো কিনতে যাচ্ছে, তখন কিন্তু আর 100 রুপিতে আর $1 মানে 1 কেজিতে চাল কিনতে পারবে না, তখন তাকে 119 রুপি দিতে হবে 1 কেজি চালের জন্য। তার মানে লাভ হচ্ছে কাদের, মানে কি ইউএসের কাছে লাভ হচ্ছে, কারণ কি তখন ডলারের দাম বেড়ে গেল। ঠিক আছে, এটাকে বলে ডিভ্যালুয়েশন। গভর্নমেন্ট নিজের থেকে বলে দিচ্ছে ঠিক আছে আমি মানলাম বাবা $1 = 119 রুপি 100 রুপির জায়গাতে, এটাকে বলে ডিভ্যালুয়েশন। আর ডিপ্রেসিয়েশন কি, যখন মার্কেটের ডিমান্ড আর সাপ্লাইয়ের কারণে অটোমেটিকভাবে যখন ডলারের দাম কমে বাড়ে বা রুপির দাম কমে বাড়ে, সেটাকে তখন হচ্ছে কি আমরা বলবো হচ্ছে ডিপ্রেসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন কি, জাস্ট উল্টা, ডলারের দাম কমে গেল, যে কোনো কারণে দেখা গেল যে ইউএসের যে রিজার্ভ ব্যাঙ্ক আছে মার্কেটে প্রচুর ডলার সাপ্লাই করে ফেলে যায়, হ্যাঁ, তখন হচ্ছে কি যে অ্যাপ্রিসিয়েশন হয়ে যায়, যে তখন ডলারের দাম কমলো, রুপির দাম বেড়ে গেল। বা মার্কেটে রুপির সাপ্লাই কম, ডলারের সাপ্লাই বেশি আছে, তখন হচ্ছে কি রুপির দাম কম মানে কি যে বেড়ে গেল, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাপ্রিসিয়েশন। জাস্ট ডিপ্রিসিয়েশনের জাস্ট উল্টা। আচ্ছা, এবার আসি আমরা আজকের ক্লাসে আমরা কী কী বললাম। প্রথমত লো ইনকাম কান্ট্রির জন্য কোন টাইপের এক্সচেঞ্জ রেট সিস্টেম সুইটেবল, 2 নাম্বার ডিভ্যালুয়েশন আর হচ্ছে কি যে আর ডিপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্য কী, তারপর ডিপ্রিসিয়েশন আর অ্যাপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্য কী। এবার আসি আমরা যে লেস ডেভেলপড কান্ট্রিরা কেন প্রায়শই তাদের নিজস্ব কারেন্সির দাম কমিয়ে দেয়, কী কারণে। লো ইনকাম কান্ট্রির ক্ষেত্রে কী হয় যে এক্সপোর্টের পরিমাণে ইম্পোর্টেই বেশি হয় এক্সপোর্টের তুলনায়। তাহলে কি যাতে সহজে এক্সপোর্ট হয়, কম দামে যাতে মানে কি বিক্রি করতে পারে লো ইনকাম কান্ট্রিরা, তখন কী করতে হবে, মার্কেটে কম্পিটিশনে টিকে থাকার জন্য তাদের কারেন্সির দাম কমিয়ে দেয়, ডলারের দাম তখন বাড়িয়ে দেয় অটোমেটিক আপেক্ষিকভাবে, যাতে কিনা বিদেশি কোম্পানিরা দেখলো যে আচ্ছা আমাকে অল্প ডলার দিলেই সেই মালটাকে আমি কিনতে পারতেছি, তখন কি ডলারের মানে কি তখন কি ওই দেশের কারেন্সি যখন হচ্ছে কি যে দাম কমে গেল, তখন কি সহজেই কিন্তু এক্সপোর্টের পরিমাণ বেড়ে যাবে। তো লো ইনকাম কান্ট্রির ক্ষেত্রে বা লেস ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে মানে প্রায়শই দেখা যায় যে সেই দেশের গভর্নমেন্টরা কিন্তু নিজের থেকেই তাদের কারেন্সির দাম কমিয়ে দেয়। আচ্ছা, এবার সে আমরা কারেন্সি ওয়ার কি, যে এইভাবে নিজেদের কারেন্সির দাম ধীরে ধীরে কমিয়ে দিয়ে মানে বিদেশি ইনভেস্টর বা বিদেশি ডিলাররা বা বিদেশি সাপ্লায়ার্সদেরকে আকৃষ্ট করার জন্য, ইনভেস্টমেন্টটাকে বাড়ানোর জন্য, মানে এক দেশের সঙ্গে আরেক দেশের কম্পিটিশন করে নিজেদের কারেন্সির দাম কমানোর ক্ষেত্রে, তখন এটাকে বলা হয় কারেন্সি ওয়ার। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী বললাম, আজকের ক্লাসে বললাম লেস ডেভেলপড কান্ট্রি বা লো ইনকাম কান্ট্রির ক্ষেত্রে কোন মানে এক্সচেঞ্জ রেট সিস্টেম জরুরি, ডিপ্রিসিয়েশন আর ডিভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কী, ডিপ্রিসিয়েশন আর অ্যাপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্য কী, লেস ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে কারেন্সির রেট ওরা কমিয়ে দিচ্ছে, তো কী কারণ হতে থাকতে পারে, আর যে কারেন্সি ওয়ার বলতে কী বোঝায়। আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করবো। বাই।